দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক ও লিয়াজু কমিটির সদস্য জাতীয় নাগরিক পার্টি, আছেন মোস্তাফিজুর রহমান বাবুল, সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। দর্শক, আপনারা জানেন যে গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলা হয়েছে এবং সে হামলার পরে আজকে তার শারীরিক অবস্থা যে কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নয়। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই ঘটনা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে। তার উপরে হামলায় আসলে কারা লাভবান হলো, কে ঘটালো, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি আলোচনার শুরুতে একটু যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ। আপনি জানেন যে গতকালকে নুরের উপর যে ঘটনাটা ঘটলো, হামলার ঘটনা কেন ঘটলো বা এই ঘটনা আসলে কারা লাভবান হলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদের শুভেচ্ছা। বাংলাদেশের এই প্রজন্মের যে রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে নানাভাবে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে যে সমস্ত পলিটিশিয়ান ক্রমশই মানুষের কাছে সমাদৃত হচ্ছেন, কখনো কখনো মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন, তাদের মধ্যে একজন হচ্ছে নুরুল হক নূর। তিনি যে প্রক্রিয়ায় বা যে কারণেই আঘাতপ্রাপ্ত হন না কেন, এটি নিন্দনীয়, এটি শাস্তিযোগ্য অপরাধ। যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তদন্তের মধ্য দিয়ে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি করি। একই সঙ্গে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেটিও চাই। আপনি খেয়াল করবেন যে গত এক বছর আগে আমরা যখন একটা ফ্যাসিবাদী সরকারকে, একটা স্বৈরাচারী সরকারকে পরাস্ত করার পরেও আমাদের এই জায়গাটাতে আমরা সেই ধরনের স্বস্তিকর একটি পরিবেশ এখনো নিশ্চিত করতে পারিনি। যারা এখানে 15 বছর নানাভাবে দমন পীড়ন চালিয়েছে, শাসন করেছে, তারা সবাই পালিয়েছে। একটা দুটো যাকে যেখানে দেখা যাচ্ছে সরকার এক ধরনের চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে ধরছে, মাঝে মধ্যে 10 জন 12 জন দু একটা জায়গায় মিছিল করছে এবং তাদেরকে ধরা হচ্ছে। তারপরেও এই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং সরকার উভয় পক্ষের দায়িত্বহীন আচরণের কারণে, কখনো কখনো অতি উৎসাহী আচরণের কারণে আমাদের যে ধরনের একটা স্থিতিশীল ব্যবস্থা, সেটি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সেটি শিল্পাঙ্গন বলেন, সেটি কর্মসংস্থানের জায়গা বলেন, জনজীবন বলেন, সেই ধরনের স্বস্তিকর জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। গতকালকে ব্যবসায়ীদের নেতা ডক্টর পারভেজ আলম তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি সেখানে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। ছোট ছোট ব্যক্তি উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটু আগে দেখলাম বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, তিনি অনেক দিন ধরে অর্থনীতি নিয়ে কাজ করছেন ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন জায়গায়, তিনিও যে পরিসংখ্যানটি দিয়েছেন এটি হতাশাজনক। তো এই ধরনের অবস্থার মধ্যে আমাদের প্রথম যে জায়গাটায় নজর দেওয়া দরকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায়, কিন্তু তথাকথিত মব ভায়োলেন্সের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অংশ যেভাবে অনবরতভাবে নিজেদের হাতে তুলে নিচ্ছে, তার ভেতর থেকে একটা অস্থিতিশীল অবস্থা। কিন্তু গতকালকে তো কোনো মবের ঘটনা ঘটেনি। আপনি জাতীয় পার্টির অফিসের সামনে আমরা যে মিছিলটা দেখেছি, একটা মিছিল তো হয়েছে, তাদের অফিস কাছাকাছি। এখন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটি করবেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমি নুরুল হক নূরের হামলার ঘটনার নিন্দা করি, একই সাথে আমি এই প্রশ্নটাও করি, আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইছেন। জাতীয় পার্টি শুধুমাত্র এই 15 বছরের অপরাধের অপকর্মের সহযোগী না। বাবুল ভাইরা জাতীয় পার্টিকে বিদায় করেছিলেন 1990 সালের 6 ডিসেম্বর, অর্থাৎ তার আগের যে 9 বছরেও তার কাঁধের উপরে অসংখ্য লাশের বোঝা আছে, অসংখ্য দুষ্কর্মের ইতিহাস তার আছে। কিন্তু সেই দলটিকে আপনি যদি নিষিদ্ধ করতে চান, আপনি কাকে বলছেন নিষিদ্ধ করার জন্য? সরকারকে? তাহলে মিছিলটা কেন সরকারের কাছে গেল না? মিছিলটা নিশ্চয়ই আমি জাতীয় পার্টি অফিসের কাছে, কালকে আর একটা দলের অফিসের কাছে, পরশুদিন আর একটা দলের অফিসের কাছে আমি যদি মিছিলটা নিয়ে যাই, যার কাছে আমি অথরিটি, যারা অ্যাকশনগুলো নিতে পারবে, সেদিকে না গিয়ে আমি যদি এই আমাদের অ্যাক্টিভিটিটা
অন্যদিকে নিয়ে যায়, তাহলে সংঘাত আপনি ঠেকাতে পারবেন। কিন্তু এই একটা মিছিল নিয়ে গেলেই এরকম একটা পরিস্থিতি হবে, আইন শৃঙ্খলা বাহিনী কি অন্যভাবে ট্যাকেল করতে পারতো কিনা সে প্রশ্নটা একটু জবাব নেব। আমি একটু ডক্টর আতিক মুজাহির আপনার কাছে জানতে চাই যে হামলা করার মতো কোনো পরিস্থিতি কি আসলে ছিল? যেভাবে পেটানো হলো এটা কি কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল কিনা? অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে একটা ওয়ার্ড নিয়ে আগে আমি একটু রিপিট করে হাম্বলে ডিসএগ্রি করে বলি, এই ওয়ার্ড মবটাকে আসলে খুবই ডেঞ্জারাসলি ইউজ করা হচ্ছে যারে তার ইউজের ক্ষেত্রে। মবটা আসলে ফ্রেন্সের যখন কলোনি ছিল আফ্রিকাতে, তখন কিছু লোক এমনিতে দ্রুত পাওয়া যায়, তো এটাকে মব বলা হয়তো। এই লোকগুলো কি এমনি এমনি ফ্রি ফ্রি পাওয়া যাচ্ছে না, রাজনৈতিক সচেতনতা আছে। যে কাজগুলো করছে তারা কি শুধুমাত্র বললে চলে যাচ্ছে না, তাকে রাজনীতি বুঝে শুনে কাজ করতেছে। কোনটা মব কোনটা মব না, এই জিনিসটা আওয়ামী লীগ আমাদেরকে ইউজ করা শুরু করছে। এখন আন্দোলনের শক্তিকে আপনি মব বানাই দিচ্ছেন, মারলে সমস্যা নেই। সেকেন্ড ইস্যুটা আছে যে জিনিসটা বিভিন্ন ক্ষেত্রে কি মব বলার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না? আপনি মব বলতে আসলে কি বুঝাইতেছেন? ডিফাইন করে বলেন, এটাকে মব বলবো, এটাকে মব বলবো। রাষ্ট্র কি কোনো কিছু মব ডিফাইন করে দিছে? আপনি রাষ্ট্র তো এটা বলছে এটা এক প্রেসার গ্রুপ। আচ্ছা, প্রেসার গ্রুপ ডেফিনেটলি বলেন। আপনি আনটিল আনলেস আপনি বলেন ভায়োলেন্স বলতে, আগে বলতো আমাদের কি অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আমলে, এখন সেম জিনিস। তার আগে বলতো মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট কার্যক্রম, এখন আমাদেরকে বলা হচ্ছে মব। হোয়াট ইজ দিস? আপনি লিগালি বলবেন যে অন্যায় কাজ করবেন, যেটা অন্যায় হয়েছে। মানে একটা শব্দকে কেউ একজন কয়েন করলে সবাই এটাকে আমরা ইউজ করা শুরু করি, এটার কননোটেশনও ইভেন জানি না আমরা আর কি। তো সে জায়গা থেকে আমি বলতে যে কোনোভাবে তাকে মারার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি এখানে। আমার কাছে যেটা আমার ইন্টেনশনালি আমাদের এক শ্রেণী ফেসিবাদের তো একটা সিস্টেম কাঠামোর মধ্যে থাকে, এটা পুলিশ বলেন, কালচারালি বলেন, রাজনৈতিকভাবে বলেন, ব্যবসায়িকভাবে একটা হেজমনিক জিনিস সিস্টেম থাকে, এটা ইন্ডিয়া থেকে পাচার করা জিনিস। তো সেই জিনিসের ভিতর খুব অনেকদিন থেকে সুযোগ খুঁজতেছিল, কবে এই আন্দোলনের শক্তিকে পাইলেই আমি লাঠিপেটা করব, তাকে ইচ্ছা মতো ঝাড়বো আর কি। আমার কাছে মনে হয় না একটা রাজনৈতিক দলের প্রধান, যে ছোট হোক আর বড় হোক, যে আন্দোলনের ইতিহাস আছে, তাকে কিভাবে সেনাবাহিনী এবং আমাদের, আমি সব সেনাবাহিনীকে বলবো না, যারা এটা সাথে জড়িত, পাশাপাশি পুলিশের গোষ্ঠী ইচ্ছা করে মারতেছে এবং সেনসিটিভ জায়গাগুলোতে মারতেছে। নুরুল হক নূরকে সেনাবাহিনী বা আপনি যাদের বলছেন যে যারা মারছে, তাদের আসলে লাভটা কি হবে? লাভটা তো কিছু না, তারা তো কোনো একটা তার পুঞ্জীবিত ক্ষোভ সুযোগ খুঁজতেছে কখন তারা। আমার এটা বার্তা দেওয়া আর কি, যে তোমরা যারা এটা করেছো তোমাদের গ্রাজুয়ালি আমরা সিস্টেম করবো, তোমরা জাস্ট ওয়েট করো। এবং আমি বলে আনঅফিসিয়ালি আমাকে একজন পুলিশের কর্মকর্তা বলেছে, দাঁড়াও মার্চটা আসুক, ইলেকশনটা হোক, তারপরে তোমাদের আমরা দেখে নিবো আর কি, তোমাদের কিভাবে সাইজ করতে হয়। ক্যান ইউ ইমাজিন দ্য মাইন্ডসেট অফ দ্য পুলিশ? তারা সুযোগ পাইলেই পিঠায় ফেলবে এরকম অবস্থা। সবাই না, আমি বলতেছি যে ধরনের এক শ্রেণী আছে তারা এরকম, তার মানে সুযোগের অভাবে তারা কারো না কারো ঘাড়ে চড়ে আমাদেরকে কি করবে, অন্যায়ভাবে অত্যাচার নিপীড়ন করবে। এই রাষ্ট্র সিস্টেম কাঠামোকে আমরা চাই না। এই জন্যই আমরা যেটা বলি, যে বারবার যেটা বলি, রিফর্মটা শুধুমাত্র মুখে বললে হবে না, ইট শুড বি ফাংশনাল, যে রিয়েলি কি চেঞ্জ আনা দরকার, যেটা আইনের মধ্যে থেকে কাজ করবে। আমি যদি আইন ভায়োলেট করি, এটাকে রুল অফ ল বলেন, গভর্নেন্স বলেন, গুড গভর্নেন্স, হোয়াট এভার ইট ইজ, সেই শাসনের জন্য যদি আমাকে বন্দী রাখতে হয়, নো প্রবলেম। বাট সিস্টেমটার জন্য একটা মানুষ প্রেস ব্রিফিং এর মতো দাঁড়ায় আছে, মারতে মারতে এক দুইটা মারলে তা হইতো, মেরে পড়ে যাচ্ছে, তার উপরে তাকে মানে মুখের থেকে সেন্সিটিভ জায়গায় আঘাত করতেছে। এটা কোন সিস্টেমের আমি বুঝলাম। সে কি অন্যায় করলো যে তাকে এইভাবে মারতে হবে? সে আমার শত্রু হলেও আমি চাবো না তাকে এইভাবে মার হোক। তো এই জায়গা থেকে আমি কন্ডেম করতেছি স্ট্রংলি, এবং এটা সিস্টেমটাকে আমি খুব হাস্যকর। গভর্নমেন্ট যদি নিজের বিবৃতিতে নিন্দনীয়, তাহলে আমরা গভর্নমেন্টের কাজটা কি? এই গভর্নমেন্ট আপনাদের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আমি যদি বলি যে এটা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের গভর্নমেন্ট, এই জিনিসটা সিন্স বিগিনিং থেকে একে টেগিং করা হচ্ছে। আমি কি নাম বলা শুরু করব যে কারা কারা এই গভর্নমেন্ট চালাইতেছে, তাহলে বলবে যে এটা বিএনপি গভর্নমেন্ট হয়ে যাবে। এইসব টেগিং এর রাজনীতি বন্ধ করে। আপনাদের একজন ছাত্র উপদেষ্টা একটা সাক্ষাৎকারে বলেছেন যে কারা উপদেষ্টা হবেন, ডক্টর ইউনূস অবশ্যই তাদের পছন্দের ছিল প্রধান উপদেষ্টা হিসেবে, এবং পরবর্তীতে কারা কারা উপদেষ্টা হবেন সেইটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা কমিটি কাজ করেছে। তো কমিটি যদি কাজ করে থাকে, যারা এখন উপদেষ্টা হয়েছেন তারা আপনাদের লোক না হয়ে আসলে কার লোক হবে? এটাও তো আপনি দেখেছেন যে প্রতিটা আমাদের লোক বলতে কি, আন্দোলনের সময় কি করে বিএনপি বা এনসিপি তৈরি হয়েছিল? আপনি এইভাবে কথাবার্তা না, বৈষম্য বিরোধী শক্তির সবাই ছিলাম আমরা। এটা ক্রেডিট ভাগাভাগির ক্ষেত্রে এসে তো এই কথাটা বলা হচ্ছে এখন, যে এটা ওদের সরকার, ওদের সরকার। আমি বলি দুইজন ছাত্র প্রতিনিধি এখানে আছেন, এবং ছাত্র প্রতিনিধি এই কথাটাও বলেছে যে আমরা সব দলের সাথে এনগেজমেন্ট করে ভেটেড করে এই উপদেষ্টা করা হয়েছে। বিএনপি সিন্স বিগিনিং থেকে এখন পর্যন্ত বলছে এটা কি অমুকের সরকার, বলছে আমাদের সবার সরকার। তো এইভাবে চেকিং কালচারটা আমি পার্সোনালি আমি নিতে পারতেছি না। আমার কথা ইস্যু হচ্ছে গভর্নমেন্ট যে দলের হোক, এটা কোনো দলের না, এটা আন্দোলনের একটা ফসল হিসেবে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আছে। এটার কাজ হলো অ্যাকশন নেওয়া। এটা এরকম না যে আমি নিন্দা জানাইলাম, আসিফ নজরুল স্যার নিন্দা জানাইলাম। হোয়াট ইজ দিস? নিন্দা শব্দটা আসলে কোথা থেকে? মানে কুসুম কুসুম জিনিসটা আমাদের দরকার নেই, আমরা চাই অ্যাকশন। এখানে উপদেষ্টারা যাবে সাথে সাথে হোয়াট হ্যাপেন, অ্যাকশন নেন, তারা বলতে হবে। এবং কথা বলার সময় তারা ইনিয়ে বিনিয়ে কথা বলে, মানে ডিরেক্টলি হিট করে না। মানে যে আসলে রিয়েলি কালফিট, কেন সে মারলো তাকে তদন্ত করে আমাদেরকে জানানো হোক। এমন কি ছিল গোয়েন্দা সংস্থা কি ফাংশন করে না? এখানে কে হত্যা করেছে, সরকার কি আপডেট নাই? কেন তাকে এইভাবে বলতে হবে? এইরকম তাহলে আগে সরকারের প্র্যাকটিসে যদি আমাদের সেম প্র্যাকটিস করে, তাহলে তো আমরা নতুন কোনো হোপ দেখবো না। আমরা মনে করছি
গণঅভ্যুত্থানের পরবর্তী একটা নতুন রাজনীতি হবে, গভর্নমেন্টের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে। কিন্তু এই নতুন রাজনীতি বলতে আপনারা যেটা বোঝাচ্ছেন সেটা নিয়েও আসলে কিছুটা তর্ক বিতর্ক রয়েছে। আমি একটু আসবো, আমি একটু বাবুল ভাই আপনার কাছে জানতে চাই যে গতকালকের ঘটনা ঘটে আসলে লাভবান কারা হলো, এবং জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় পার্টি যেন কর্মকাণ্ড না করতে পারে এই জন্য কিন্তু স্টুডেন্টদের ভিতর থেকে একটা দাবি রয়েছে। জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির অবস্থানটা আসলে কি? গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনাকে আমাদের দল এবং আমরা সবাই আমরা স্ট্রংলি আপনার নিন্দা করছি, এবং তদন্ত সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায়, বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একই সাথে আওয়ামী লীগের যারা সহযোগী, আওয়ামী লীগের সহযোগী দল সংগঠনেরও কার্যক্রম এটা নিষিদ্ধের দাবি রাখে। গতকাল যে ঘটনা সংঘটিত হলো এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল অনুষ্ঠিত হলো, এবং সেই মিছিলের শেষ পর্যায়ে এই দুঃখজনক ঘটনা এটি সংঘটিত হলো। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের সরকার এবং সরকারি যে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তো আপনার একটা দায়িত্ব আছে একটা মিছিলকে আপনার ফলো করা, মিছিলের গতিপথকে ফলো করা, এবং সেই মিছিল আপনার কোন দাবিতে সেই মিছিল আপনার সংগঠিত হচ্ছে সেটাকে আপনার ফলো করা, এবং মিছিল জাতীয় পার্টির অফিসের পাশ দিয়ে যাওয়া আসার পথে জাতীয় পার্টির সাথে একটা অনাকাঙ্ক্ষিত একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, এটা বিবেচনায় নিয়ে আগে ভাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সর্বাত্মক প্রস্তুতি থাকাটা বাঞ্ছনীয় ছিল আর কি। ধরুন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী তারা হস্তক্ষেপ করলো, সেনাবাহিনীও একটা পর্যায়ে এসে হস্তক্ষেপ করলো, বেশ অ্যাক্টিভলি তারা পারফর্ম করলো, এবং তাদের সেই অ্যাক্টিভলি পারফরমেন্সের এক পর্যায়ে কিন্তু আপনার আমাদের এই ছোট ভাই ডাকসুর সাবেক ভিপি এবং একটা তরুণ জনপ্রিয় নেতা আপনার নূরের উপর এই ন্যাক্কারজনক এই বর্বরচিত এই আপনার হামলা এইটা পরিচালিত হলো, এবং নূর এখন আপনার ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন। তো এইটা তো আমরা আশা করি নাই। গত জুলাই আগস্ট উত্তর যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনার মিছিল হবে, সমাবেশ হবে, পরিস্থিতিও তৈরি হবে, আপনার কখনো কখনো সংঘর্ষ সংঘাতের পরিস্থিতিও তৈরি হতে পারে রাস্তায় রাজপথে, কিন্তু সেই পরিস্থিতি দমন করার নামে, সেই পরিস্থিতিকে মোকাবেলা করার নামে একজন জাতীয় নেতা কিংবা একজন কর্মী তার উপর নৃশংস আপনার হামলা পরিচালনা করা হবে, তাকে মেরে তাকে আপনার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে, এইটা কোনো মতেই এটা মেনে নেওয়া যায় না আর কি। কারণ প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিগুলো কেন তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতিগুলো আপনার কারা তৈরি করতেছে, এবং এই পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে আপনার বেনিফিটটা কারা দিচ্ছে আর কি, সেই প্রশ্নটাই আমি আপনাকে রেখেছিলাম। আচ্ছা, লাভ কার হবে? যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটা প্রস্তুতি পর্ব কিন্তু চলতেছে। একটা প্রস্তুতি পর্বের মধ্যে কিন্তু আমরা কিন্তু ঢুকে গেছি। সরকারের দিক থেকে একটা প্রস্তুতি আপনার চলতেছে, এবং বিশেষ করে আপনার নির্বাচন কমিশন আপনার ইতিমধ্যে আপনার
একটা একটা রোড roadmap ম্যাপ ঘোষণা করেছেন। জাতির সামনে হাজির করেছে। তারা বলেছে যে আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে। তার আগে যাবতীয় কাজ, একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে যাবতীয় যে কাজ, সেই কাজগুলো ধাপে ধাপে তারা আপনার সম্পন্ন করবে, এই রোড ম্যাপ তারা ঘোষণা করছে। আর নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু একটা অনুকূল আপনার একটা রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা অনুকূল পরিবেশ, তার তো কোনো বিকল্প নাই। বাংলাদেশে তো এটা তো সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই সন্দেহটা তো অমূলক না। বাংলাদেশে এখন পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করা যাবে কি যাবে না, নির্বাচন অনুষ্ঠিত হবে কি হবে না, নির্বাচন আমি যাব কি যাব না, এই প্রশ্নে কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ বাংলাদেশে আপনার বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রশ্নে কিন্তু আপনার একটা ঐকমত্য কিন্তু নাই। নানা জনে কিন্তু আপনার নানা কথা বলেছে এবং তারা খুব হুমকি দিয়েই বলতেছে, তারা চরম হুমকি প্রদান করতেছে যে এই হলে পরে নির্বাচন করা যাবে, এই না হলে পরে নির্বাচন করা যাবে না আর কি। তো ফলে আপনার যারা আপনার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক যারা চায় না, যারা নানা শর্ত দিয়ে নানা দাবি উত্থাপন করে, নানা অমূলক অযৌক্তিক অন্যায় দাবি উত্থাপন করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করতেছে। এখন আপনার কেউ যদি মনে করে যে যারা এই ঘটনা সংঘটিত করতেছে, এই ঘটনা সংঘটিত হওয়ার মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি থেকে আপনার একটা ফায়দা নেওয়ার একটা সুযোগ কিন্তু আপনার কি মনে হয় যে নির্বাচন নিয়ে আসলে জামাত এবং এনসিপি নানা শর্ত দিচ্ছে, তারা লাভবান হবে? কারণটা হচ্ছে আপনার কালকের পরিস্থিতির পর যদি এই প্রশ্নটা সামনে আসে যে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ নাই, নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি নাই, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পতিত স্বৈর শাসকদের আপনার নানা ব্যক্তি, নানা গোষ্ঠী তারা ঘাপটি বেড়ে বসে আছে এবং তারা এ ধরনের দুর্ঘটনা তারা সংঘটিত করতেছে। ফলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই, নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নাই। এই ধরনের বক্তব্য, এই ধরনের আপনার যুক্তি হাজির করবার কিন্তু যথেষ্ট সুযোগ আছে এবং থাকে আপনার। আমি একটু শরীফ আপনার কাছে জানতে চাই যে গতকালকার হামলার সাথে আসলে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা? বাবুল ভাই যেটা বলছিলেন যে এটা নিয়ে আসলে কোনো রাজনৈতিক দল ফায়দা নিতে পারে, আপনার কি তাই মনে হয়? প্রথমত গতকালকে একজন ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে আগামী নির্বাচনটা আইন শৃঙ্খলা ইস্যুতে খুব চ্যালেঞ্জিং হবে। গতকালকে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতার জায়গাটায় তারা এতটাই প্রশস্ত দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, আমি কাউকে দেখিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারকে কন্ডেম করতে। অথচ এই ঘটনাগুলো কোনো রাজনৈতিক সরকারের আমলে ঘটলে পুরো সরকারটাকেই অভিযুক্ত করা হয়। দু একটা জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে বক্তব্য এসেছে, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ওইভাবে শক্ত করে সরকারের ক্রিটিকটা করা হয়নি। যারা দেশের মধ্যে অনবরত একটা অস্থিরতা তৈরি করে রাখতে চায়, যারা দেশের মধ্যে অনবরত একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করে রাখতে চায়, তাদের খেলারাম যারা, তাদের তো অবশ্যই একটা ইচ্ছা আছে যে এই ঘটনা যদি কন্টিনিউ করে। তারা কারা? নির্বাচন যারা চায় না, নির্বাচন যারা খোলাসা করে স্পষ্ট করে বলেন যে তারা আসলে কারা, কোন রাজনৈতিক দলগুলো আসলে এরকমের খেলা খেলছে। এই জায়গাটা তো আমি আসলে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসাবে আপনার এখানে আসিনি, আমি এসেছি একজন পর্যবেক্ষক হিসাবে। সুতরাং ভেতরে কারা কি করছে এটি আমার দেখার বিষয় না, জানারও বিষয় না। আমি যেহেতু আমার জায়গা থেকে আমার ওপিনিয়নটা বলতে পারি, রাজনৈতিক শক্তিও থাকতে পারে, পেছনেরও শক্তি থাকতে পারে। কালকে হঠাৎ করে যেভাবে লাঠি দিয়ে তার বুকের উপরে গুতা মারা হলো, পেটানো একটা বিষয়, আর যেভাবে টার্গেট করে গুতা মারার এর পেছনে আমি এর আগে অনেক সময় শুনেছি যে অমুককে হত্যার উদ্দেশ্যে, কালকে আমার মনে হয়েছে যে তাকে আসলে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। তো কালকে যদি তাদের টার্গেটটা ফুলফিল হতো তাহলে হয়তো গ্রাউন্ডটা আরো মানে বিস্তৃত একটা গ্রাউন্ড পাওয়া যেত।
এখন বাংলাদেশের অনেকেই চায় না যে নির্বাচনটা হোক, এমনকি সরকারের ভেতরে অনেকে চায় না নির্বাচনটা হোক। কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং স্পষ্টভাবে তারা বলছে তারা এই মুহূর্তে নির্বাচন চায় না, নির্বাচন বিলম্বিত হোক সেটি চায়। বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে, সেটা সরকারের ভেতর আছে, সরকারের বাইরের থেকে আছে। সরকার এবং রাজনৈতিক দল এখানে একাকার হয়ে গেছে। অনেকগুলো রাজনৈতিক দলের প্রতি যে নবীন যে রাজনৈতিক দল টিএনসিপির প্রতি সরকারের যে বিশেষ করে তার যে দুর্বলতা, এটি তো পরিষ্কার। কালকে 3টা দলের বৈঠক ডাকা হয়েছে প্রধান উপদেষ্টা, বিএনপি জামাত এবং এনসিপি। নুরুল হক নূর কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনে তার একটা রাজনৈতিক দল আছে এবং একেবারে ছোট দল এমনটা না, তার দীর্ঘদিনের একটা ঐতিহ্য আছে। তো স্বাভাবিকভাবে তাকে আপনি যখন ডাকেন না, তখন কিন্তু আমি বলতে পারি যে নির্দিষ্ট কোনো কোনো পক্ষের প্রতি আপনার একটা উইকনেস আছে। তো এই জায়গাগুলোর থেকে সরকারের যে অবস্থান, সেই অবস্থানটা আমার কাছে মনে হয় যে সরকার সমস্ত জায়গাগুলোতে সিরিয়াস না। সরকার যদি সিরিয়াস হতো এবং ঘটনা ঘটে যাওয়ার পর, আজকে যখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে কালকে 3টি দলের বৈঠক ডাকা হয়েছে, নিউজের নিচে অনেকেই মন্তব্য করছেন সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। অর্থাৎ এই মানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে ইন্টারাকশনটা যেটা হওয়া দরকার ছিল, সেই ইন্টারাকশনটা হচ্ছে না। সরকার যখন ফেসবুক দেখে সিদ্ধান্ত গ্রহণ করে, সেটি আপনি সাদা পাথর বলেন, সেটি আপনার মাহিয়া মাহিকে গ্রেপ্তারের করার ভেতরের ঘটনা বলেন, একের পর এক সরকার অনেকটা লেজে গোবরে করে ফেলেছে। রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা, সেই সহযোগিতা নিচ্ছে না। এই যে মব ভায়োলেন্সের কথা আমি বলছি, বিভিন্ন জায়গায় হচ্ছে। সরকারের উপদেষ্টারা পর্যন্ত এই শব্দটি ব্যবহার করে উদ্বেগ উষ্মা প্রকাশ করেছেন। গত 3 দিন আগে দিনাজপুরে যেটি ঘটেছে, এগুলো সরকারের অঙ্গীকারের সঙ্গে যায় না। সরকারের অঙ্গীকার হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করা, কারণ এর সঙ্গে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রিজিওনাল অনেকগুলো পলিটিক্সের বিষয় আছে। শুধুমাত্র তাই না, আপনি কি একটা দেশের মধ্যে দীর্ঘদিন যাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে বিতাড়িত করার পর নিজেরা নিজেরা ভাইয়ে ভাইয়ে এই যে লড়াই, এই যে দাঙ্গা, এই যে ফাসাদ অনবরত চলতে থাকবে? এই দেশটা তো কিছু মানুষ সকালবেলায় বের হয়, সারাদিন যা ইনকাম করে রাতের বেলায় গিয়ে খায়। আপনার একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, একজন রিক্সাওয়ালার 2 ঘন্টা জ্যামে বসে থাকলে তার 150 টাকা লস হয়। আপনি ওর কথা কি ভাববেন, নাকি আপনি অনবরত নিজেরা এই যে ইস্যুগুলো নিয়ে একজন আর একজনের পিছনে লেগে থাকবেন? আমি এই আলোচনাটা কনক্লুশনে যেতে চাই এই জায়গাটায়। সরকার তার জায়গা থেকে কতগুলো দায়িত্বশীল আচরণ করুক, আমরা এটি চাই। আমরা এর আগে শাসকের আইনে রাষ্ট্র পরিচালিত হতে দেখেছি। চুজ অ্যান্ড পিক, আপনাকে আমি পছন্দ করি না মাহফুজ, আপনাকে আমি কোনো একটা কারণ দিয়ে আমি আপনাকে জেলের মধ্যে ঢুকালাম। আপনাকে আমি পছন্দ করি, আপনার 7 খুন মাপ। আমরা সেই ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে সেই ধরনের অ্যাটিটিউডটা আমরা এখনো দেখছি। সেই অ্যাটিটিউডের কোনো পরিবর্তন আসলে আপনি দেখেন, এটা আমরা বন্ধ হোক, সেটা চাই। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনের ব্যাপারে আসলে এনসিপির পরিষ্কার বক্তব্যটা কি, যদি কিন্তু না রেখে যদি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যা রয়েছে তাতে একটু ভালো নির্বাচন করা সম্ভব হবে। আচ্ছা, আমি খুব ভেরি ইন্টারেস্টিং, মানে বাংলাদেশ একটা আইসিইউতে আছে এখন, টু বি অনেস্ট। একটা সুস্থ মানুষকে মেরে আপনি পাঠাচ্ছেন আইসিইউতে। সো আপনি ইলেকশন, উনি বলতেছে যে ইলেকশন যদি কেউ বাধাগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে। আমরা দেখলাম যখন কেউ অসুস্থ আইসিইউতে থাকে তখন গ্রামের মানুষজন নানা মতামত দেয়, মনে হয় এই কারণে হয়েছে, সে মনে হয় এইটা খাইছে এই জন্য হয়েছে। এই জন্য আমার বন্ধু বান্ধব বলতো বাংলাদেশের রাজনীতি পলিটিক্স অফ আল্লাহ জানে, কেউ কিছু জানে না, আন্দাজের উপর সবাই কথা বলি আর কি। যদি আমি বলি বাংলাদেশকে যে রিয়েলি গণঅভ্যুত্থান, উনি বলছে গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের রাজনীতি উনিও বলেছেন যে করতে চাই, তাহলে এইরকম টাইপের সিন্ডিকেট স্টাইলের কথাবার্তা না। আমার দল বলছে তাই করতে হবে না। বাংলাদেশের জন্য এখন আসলে কি দরকার ছিল? জুলাই অভ্যুত্থানের পরে ফার্স্ট ছিল সিকিউরিটি কনসার্ন ছিল, সে সিকিউরিটি ঠিক না করে এখন ওকে দোষ দিচ্ছে, ও আমাকে দোষ দিচ্ছে। ইন্টারনালি দুইজনের মধ্যে গ্রুপিং করা হচ্ছে, একই জিনিস 2 জায়গার মধ্যে 2 রকম হাওয়া দেওয়া হচ্ছে। কিছু লোক থাকে না চগলগড় টাইপের, যে এর কথা ওর লাগে, ওর কথাই লাগে। তা আমাদের রাজনীতিটা এক্সপায়ারটা এমন হয়ে গেছে যে কেউ কিছু জানে না, আলোচনার মধ্যে এমন একটা জিনিস উড়াই দিচ্ছে, নির্বাচন বানচালের জন্য এটা হতে পারে, এটা মনে এই কারণে হতে পারে, এটা এই বার্তা দেওয়ার কারণে হতে পারে। মেইন কথা হচ্ছে এনসিপি বারবার অবস্থান ক্লিয়ার করছে। এই সরকারের 3টা কমিটমেন্ট ছিল। আপনি যেমন নির্বাচন করা কমিটমেন্ট, ঠিক বিচার এবং সংস্কার করা কমিটমেন্ট। যদি সংস্কার এবং বিচার যদি না করেন তাহলে খালি নির্বাচনের জন্য কি তাহলে হয়? তাহলে দরকার ছিল না। 3 মাস আগেই যখন ক্ষমতা পাচ্ছে তারপরে 3 মাস পর ইলেকশন দিয়ে চলে গেলে হতো। যখন বলবেন যে উই ওয়ান্ট মিনিমাম রিফর্ম বা আর বেসিক রিফর্ম, তাহলে আপনি সেটা ভিজিবল করেন। 3টা করে আমাদের অবস্থানটা ভেরি ক্লিন বিগিনিং থেকে, যে আমরা সরকারের টাইমলি সময় যেটা দেওয়া সেটার মধ্যে হতে পারে, ভিজিবিলিটি দেখা যে জিনিসগুলো। আচ্ছা, সনদ করছেন সবাই মিলে একমত, একটা জিনিস হন না, এটা জিনিস হইতে পারেন না, তো ইলেকশন তো সবাই মিলে যেতে যাচ্ছি। তো এইটা বলা হচ্ছে যে সরকার সংস্কার মাধ্যমে বিগিনিং থেকে যতগুলো টকশো করেছি
একই জায়গায় ঘুরে ফিরে নিয়েছে ইলেকশনস, এবং সিন্স লাস্ট এপ্রিল এটা পুরো জাতিকে হোলিস্টিক্যালি মুভ করা আছে অনলি ফর দ্য ইলেকশনস। বাংলাদেশের কোনো কিছু নাই, শুধু ইলেকশন ছাড়া বাংলাদেশের কিছুই দরকার নাই। এবার আমি যদি বলি পলিটিক্স ইজ নট মাই হোল লাইফ, আপনি কেউ বলতে পারবে না তার সোশ্যাল লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে, এডুকেশনাল লাইফ আছে, পেশাগত জিনিস না, এভরিথিং ইজ ইলেকশনস নাও ইট ইজ। এবং এটার মধ্যেই থাকতে হবে আমাদেরকে, এবং আলোচনার মধ্যে না থাকলেও এটাকে নিয়ে এসে প্রতি টিভি স্টেশন এই একই জিনিস ঘুরাইতে হবে। আমি নিলাম বাংলাদেশ ইলেকশন, ডেফিনেটলি ইলেকশন ফর হোয়াট, ফর একটা নতুন একটা ট্রানজিশন আসবে, একটা সুশাসন দেখতে চাই। আইনের শাসন ছিল না, ডিকটেটর ছিল, মাফিয়া তন্ত্র ছিল, একটা সুশাসনের জন্য যেতে চাই। সুশাসনের জন্য ইলেকশনের জন্য কিছু প্যারামিটার থাকে না, সিস্টেম থিওরিতে আমরা বলি যে এইরকম পিলার থাকলে এইরকম ফাংশন করলে এইরকম আউটকাম আসে। এখন সেই নির্বাচনটা ভালো মতো যদি করতে চান তা আপনার তো প্রতিষ্ঠান লাগবে ভাই। কোন প্রতিষ্ঠান দিয়ে করবেন? আপনি যে প্রতিষ্ঠান ধরেন, যে প্রতিষ্ঠান আপনাকে দিনে রাতে আইসিইউতে পাঠায়, আমরা তো মনে করছিলাম যে আর্মি দিয়ে আমরা ইলেকশনে এটা করবো, সেই আর্মি যদি আমার পিটানো শুরু করে তো কয়দিন পর কার কাছে যাবো? এখন আপনি বলেন না ভাই আপনি ষড়যন্ত্র গন্ধ পাইতেছে, আপনি ইলেকশন পিছনের পক্ষে। নো, ইলেকশন পিছনের পক্ষে না। আপনি জিনিসটা ঠিক করে যান, আপনি সবাই মিলে যদি বসে ঠিক করা যায়, তো সব দল মিলে বসেন না, বুঝে আমাদের প্রবলেম ইজ দ্যাট আপনি টেবিলে বসে আলোচনা করেন, বাইরে এসে উল্টা কথা বলি, তাহলে কি হয়? এটা জিনিসটা থাকে না। এবং এমন অ্যারোগেন্সি বলে বাংলাদেশকে একটা দলের আন্ডারে দিয়ে দিচ্ছি নাকি আমরা? আমার কোয়েশ্চেন হলো একটা, যদি বিএনপি চাচ্ছে ফ্যান্টাস্টিক, নো প্রবলেম, আপনি অন্য দল যদি না চাইছি বাংলাদেশকে একপক্ষী হইতে হবে? এটা আমি কোশ্চেন বলি। আপনি যদি জনগণের কথা বলেন, আমি বলি কোন দলের কথা বলা দরকার নেই। আমরা বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকরা যেটা চায়, নাগরিকটা কি চায় সেটা আসলে আমি কিভাবে বুঝবো? এখন কোশ্চেন আছে, অনেকগুলো অপশন আছে, আপনি তো গণভোট দেন না, জিয়াউর রহমান আসতে গণভোট একটা কিছু করেন, মানে লেজিটিমেসি তো লাগবে। সেকেন্ড হচ্ছে বারবার একটা জিনিস ঘুরে ফিরে বলে যে ইলেকশন দিতে হবে, ইলেকশন দিয়ে আমরা যে বলছি যে ইলেকশন দেন, যাওয়ার পরে যেই গভর্নমেন্ট সেটা অবৈধ গভর্নমেন্ট। কারণ এই যে সিস্টেমের মধ্যে এখন আছে, এটা সিস্টেমটা তো রং সিস্টেমের মধ্যে আছে, কোনো কনস্টিটিউশনের মধ্যে পড়ে না, 106 দিয়ে এটা খাটে না। তারপর এটাকে লেজিটিমেসি করবেন কেমনে? এটার জন্য তো নতুন সংবিধান লাগবে, কারণ অলরেডি ওই সংবিধানটা ইনভ্যালিড হয়ে গেছে সিস্টেমেটিক্যালি যেটা আছে। তো সেই জন্য ছাত্ররা যদি ইনভ্যালিড হয়ে গেলে তার মানে কি এখন আমাদের কোনো সংবিধান নেই? ওই টাইপের না, আপনার সংবিধান ওই অংশগুলো আছে যে অংশগুলোতে আপনার কন্ট্রাডিকশন করে না। একটা জিনিস ইনভ্যালিড হয় না, আপনার সিস্টেমের মধ্যে সব জিনিস ঠিক থাকে, ঘরের মধ্যে পিলার সব ঠিক থাকে, আপনি রিপেয়ার করেন না, রিপেয়ারিং হবে সেই জিনিসগুলো। এখন এই জিনিসটাকে বোঝানোর জন্য আমাদের এখন সবাই জানার পর সেই জিনিসটা মানতেছে না। ওনারাই বলতেছে যে তাহলে উনি 72 সালের সংবিধানে করবেন, তাহলে যে আপনার 4 দফার মধ্যে বাংলাদেশি জাতীয়বাদ বাদ যাবে, সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদ আবার আসবে, সেকুলারিজম আসবে, আল্লাহর উপর আস্থা বিষয়, এগুলো চেঞ্জ করলেন। মৌলিক চেঞ্জ করতে গেলে অবশ্যই গণপরিষদ বা কোনো একটা সিস্টেম লাগে যেটাকে ইন্ডোর্স করার জন্য। কারণ আপনি যখন নির্বাচনে যাবেন এই সংবিধানকে শপথ নিয়ে আপনি এমপি হবেন, এমপি হওয়ার পর এটা চেঞ্জ করা যায় না, অ্যামেন্ডমেন্ট করা যায়। মেজর চেঞ্জ করতে গেলে রিফর্ম সাথে সাথে একটা গণপরিষদ বা অ্যামেন্ডমেন্ট টিম থাকা লাগে। যে কোনো ওয়েতে করতে পারেন, সেটা আপনাদের বিষয়। যেটুকু হয়েছে এখন পর্যন্ত, আপনি যেটা বলেন যতগুলো আমরা ঐক্যমত্য কমিশন, এগুলো কোন সিস্টেমের ভিত্তিতে, কোন লিগালিটি আছে? তো এটাকেও যদি লিগালাইজ করতে চান আপনি, ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং, সেটা আপনি যে ফরম্যাটে চান। ছাত্রদের এবং আমাদের আন্দোলন শক্তির এটাই দাবি দেওয়া যে এই জিনিসটা করে আপনারা যান না, তাহলে সমস্যাকে সবাই আমরা বেঁচে গেলাম। এটা মনে বিএনপিও বেঁচে যাবে, কারণ বিএনপি ওটার পক্ষে শক্তি ছিল। তো সে জায়গা থেকে এনসিপির ভোটে যদি অপশন বলেন ভেরি ক্লিয়ার, আমরা নির্বাচন বিরোধী না, আমরা ইলেকশনের জন্যই করব, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের রিফর্মটা আপনারা একটু করেন, বিচারটা করেন, আমাদের যেন সেফটি থাকে। সেফটি না দিয়ে এইরকম রাষ্ট্রে এখনই মারতেছে যে পরিমাণ আগামী দিনে কি হবে সেটা আমরা জানি না আসলে। কিন্তু বিচারটা তো চলছে, বিচার নিজস্ব গতিতে চলছে, বিচারটাকে আসলে এরকমের দাবি দিয়ে খুব দ্রুত করার কোনো সুযোগ আছে কিনা? আমি প্রশ্নের উত্তর দেবো। আমি একটু বাবুল ভাই আপনার কাছে জানতে চাই, যেটা আতিক মুজাহিদ বলছিলেন যে আসলে একটা গণভোট বা গণপরিষদ, একটা নতুন সংবিধান, এই বিষয়গুলোকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন না কেন? শুধুমাত্রই নির্বাচন হলে কি আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বা সব সংস্কার হয়ে যাবে? বাংলাদেশে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো সাংবিধানিক সরকার না, না সংবিধান কর্তৃক স্বীকৃত সরকার। সংবিধানে কোথাও নাই সংবিধান। এটা হলো যে সংবিধানের এই ব্যাখ্যাটা তো আপনি দিলে হবে না, এই ব্যাখ্যাটা আপনার সর্বোচ্চ আদালত দিয়েছে। সর্বোচ্চ আদালতের সেই ব্যাখ্যাটা নিয়েই কিন্তু বর্তমান সরকার এই সংবিধানের আওতায় শপথ নিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন। নাম্বার 1, গণভোট আপনার মানে কোন ইস্যুতে গণভোট হয়? ধরুন যে আপনার 86টা পয়েন্টে আপনার জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই 86টা পয়েন্ট 1, 2 করে কি 86টা পয়েন্ট আপনার কয়েক পাতা জোরে ব্যালট পেপার বানিয়ে সারা বাংলাদেশে আপনি গণভোট অনুষ্ঠিত করবেন? যে রাজনৈতিক দলগুলো তারা আপনার জাতীয় ঐকমত্য কমিশনে বসে আপনার 86টা পয়েন্টে তারা একমত হয়েছে আর কি। তাহলে এই 86টা পয়েন্টে আপনার গণভোট অনুষ্ঠিত করতে হবে আর কি, 86টা পয়েন্ট। তাহলে এই 86টা পয়েন্টে আপনার গণভোট অনুষ্ঠানের কোনো বাস্তবতা এটা বাংলাদেশে এটা কখনো ছিল কিনা, কখনো আছে কিনা, কখনো থাকবে কিনা,
আচ্ছা, ধরেন যে আপনার এর আগেও কিন্তু আপনার সংবিধানে কিন্তু আপনার বারবার কিন্তু আপনার পরিবর্তন হয়েছে আর কি, আপনার সংশোধনী আনা হয়েছে, হয়তো আপনার 15 বার কি 16 বার 17 বার কি 17 বার, তাই তো? এখন বলা আছে যে আপনার এর আগেও আপনার সংবিধান সংশোধন করে কিন্তু আপনার গণভোট অনুষ্ঠানের কিন্তু বিধান ছিল, সেই বিধানটাকে আপনার তুলে নেওয়া হয়েছিল। আমরা আপনার সংবিধানের যে আপনার মৌলিক যে আপনার পরিবর্তন, মৌলিক যে আপনার সংশোধন, সেই মৌলিক পরিবর্তন, মৌলিক সংশোধনের জন্য আবার গণভোটের বিধান কিন্তু এটা কিন্তু আবার আপনার চালু করার বিষয়ে কিন্তু আপনার একটা জাতীয় ঐক্যমত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আর কি। তো এখন আপনার ধরুন যে বিএনপি, আমরা নির্বাচন চাই, ওনারাও নির্বাচন চান। আমরা তো কখনো বলি নাই যে আমরা আপনার সংস্কার চাই না, রাষ্ট্রের সংস্কার, আমাদের রাজনীতির সংস্কার, আমাদের প্রশাসনের সংস্কার, আমাদের বিচার ব্যবস্থার সংস্কার, আমাদের প্রয়োজনীয় সংস্কার, জরুরি সংস্কার, সব সংস্কারই আমরা চাই। এবং ইতিমধ্যে দিনের পর দিন, মাসের পর মাস ধরে আপনার সংস্কার ইস্যুতে নানা পর্যায়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করে আপনার অনেক ইস্যুতে আমরা একমত হয়েছি এবং অনেক ইস্যুতে আমরা আপনার দ্বিমত আপনার পোষণ করছি। এবং আমরা বলছি যে আপনার যেসব ইস্যুতে আমরা একমত হতে পারলাম না, ওইসব ইস্যুতে আমরা পরবর্তীকালে সংসদ নির্বাচনে যাওয়ার সময় আমরা ওইসব ইস্যু আপনার জাতির সামনে তুলে ধরবো এবং জাতি আপনার তারা একটা ফয়সলা দিবে এবং সংসদ নির্বাচনের পরেও আমরা এইসব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, আমরা সুযোগ পাবো আর কি। আমরা সংস্কারের পক্ষে, আমরা আপনার বিচারেরও পক্ষে। আপনার কেবল জুলাই আগস্টে না, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা, এবং সেই সাথে গত 15-17 বছর ধরে যারা হত্যা, খুন, গুমের সাথে যারা জড়িত ছিল, যারা দুর্নীতি লুটপাটের সাথে যারা জড়িত ছিল, তাদেরকেও আপনার আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং সেই কাজটাও কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। এখন যদি কেউ যদি বলে যে আমরা সংস্কার শেষ করে, টোটাল সংস্কার শেষ করে দিয়ে আর কি, বাংলাদেশের জন্য সংস্কার নামক আপনার বিষয়টা আর সামনে যেন না আসে। বাংলাদেশে আপনার বিচারিক প্রক্রিয়া বলতে যা বোঝায়, সমস্ত বিচার করে আমরা একদম শাস্তি আপনার একবারে কার্যকরী করে তারপর আমরা নির্বাচনে যাবো, অর্থাৎ সংস্কার শেষ করে নির্বাচনে যাব, বিচার শেষ করে আমরা নির্বাচনে যাব। এটা যদি কেউ বলে, এটা কি এটা বাস্তবসম্মত? সংস্কার তো এটা হলো যে আপনার একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাই না? এই সংস্কার আজকে আপনাকে সংস্কার করতে হবে, কালকে করতে হবে, পরশুদিনও করতে হবে, তাই না? তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে যেই প্রশ্নে আমরা একমত হতে পারলাম সেই প্রশ্নগুলোর একটা আইনি ভিত্তি, রাইট? একটা আইনি ভিত্তিটা কি হবে? প্রথমত হলো জুলাই সনদ নামে একটা সনদ আপনার তৈরি হচ্ছে আর কি, এবং সামনে আমার ধারণা জুলাই সনদ নিয়ে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অনুষ্ঠিত হবে আর কি। জুলাই সনদ সম্পর্কে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত আপনার প্রেরণ করছে, আলোচনাও হবে। এবং আলোচনার সাপেক্ষে এবং ইতিমধ্যে আপনার জাতীয় ঐকমত্য কমিশন তারা কিন্তু আপনার আইনজ্ঞদের সাথেও কিন্তু আপনার আইন বিশেষজ্ঞদের সাথে কিন্তু আলাপ আলোচনা করতেছে আর কি, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আর কি, আইনি ভিত্তি নিয়ে আর কি। আমার ধারণা প্রথমত কি হবে, জুলাই সনদে আপনার সমস্ত পলিটিক্যাল পার্টি যারা এই আলোচনায় অংশগ্রহণ করছে তারা আপনার স্বাক্ষর প্রদান করবেন, তারা স্বাক্ষর করবেন। এবং তারপরে আইনি ভিত্তি কি, যেই আপনার সংস্কারগুলো আপনার সংবিধান পরিবর্তন ছাড়াই, সংবিধান সংশোধন করা ছাড়াই যে সংস্কারগুলো সম্ভব, সেই সংস্কারগুলো তো আপনার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে, নির্বাহী আদেশ জারি করার মধ্য দিয়ে সেই সংস্কারগুলো তো করে ফেলানো সম্ভব। এবং ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু অধ্যাদেশ জারি করা শুরু করে দিচ্ছে। আপনি দেখছেন যে আপনার গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি আপনার মৃত্যুদণ্ড, এই অধ্যাদেশ তো জারি হয়ে গেছে। আরো অনেক ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, অনেক নির্বাচন কমিশনের ক্ষেত্রে, আরপিওর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার নানা নির্বাহী আদেশ, নানা আপনার রাষ্ট্রপতির অধ্যাদেশ এইসব কিন্তু আপনার জারি শুরু হয়ে গেছে গিয়ে। কাজে যেসব আপনার সংস্কার রাষ্ট্রপতির অধ্যাদেশ মূলে কিংবা নির্বাহী আদেশ মূলে যেসব সংস্কার আপনার বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো কিন্তু আমরা করে ফেলানোর সুযোগ কিন্তু আপনার আছে এই মুহূর্তে, এবং সেগুলো অলরেডি আপনার শুরু হয়ে গেছে। আর যেই সংস্কারগুলো আপনার মৌলিক ধরনের সংস্কার, যে সংস্কার করার জন্য আপনাকে সংবিধানের পরিবর্তন দরকার, সংবিধানের সংশোধন দরকার, তার জন্য তো আপনাকে সংসদে যাইতেই হবে। আপনার এই সংসদে যাওয়া ছাড়া এই সংস্কারগুলা যদি আতিক আপনার কাছে জিজ্ঞেস করি যে এই সংসদ ছাড়া কি সবগুলো সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, এবং বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে কি আপনারা সন্তুষ্ট কিনা?
আপনি দেখেন ভেরি ইন্টারেস্টিংলি, আমি তো সালাউদ্দিন সাহেবকে ফলো করি, ওনার কথা টুইনিং, আমি নিজেও তো ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম, আমি তো দেখেছি ওনারা যে বলছেন। আর কাউকে ফলো করেন না? না, আমি বেসিক্যালি ওনাদের মুখপাত্র এখন উনি যেটা না, সালাউদ্দিন সাহেব অন্যান্য দলগুলো না বেসিক্যালি এখন তো সব বিএনপি মুখী, সব বাংলাদেশ পুরো এখন বিএনপির নেতৃত্বে চলে আর কি। সবগুলো ওনারা না বললে সেটা হবে না। তো সংস্কার ওনারা বলেছেন পরবর্তী সংবিধান না আসলে আমরা করতে পারবো না, পরবর্তী সংসদ ছাড়া হবে না, দ্যাটস দ্য ইস্যুস। অন্য যদি 1000 দলও যদি চিল্লায় বলে যে আমাদের আগে করার সুযোগ আছে, সবাই মিলে আলোচনা করে বসে, এটা হবে না, কারণ ওই দিকেই যাইতে হবে আমাদের, এবং ওইটার জন্য যুক্তি, মিডিয়া, টিভি সবাই একসাথে হয়ে যেতে হবে, আইনজ্ঞরা ওই দিক যাবে আর কি, এবং সরকারও ওই দিক যাচ্ছে, আমরা দেখতেছি। ভেরি ইন্টারেস্টিং। এখন আসেন আপনি যেটা বলতেছেন যে সম্ভব কিনা, আমি আপনাকে আগে বললাম যে রিফর্ম আর অ্যামেন্ডমেন্ট নট দ্য সেম ওয়ার্ড, এটা ডিফারেন্ট কননোটেশন, এটার ব্যাখ্যা এবং এটা বাস্তবতা প্রয়োগিক বাংলাদেশের ইতিহাসই তো আছে। 70 সালে যেটা হয়েছে, যখন আপনি মেজর কিছু করবেন তখন আপনি ভাই যেটা মৌলিক যদি 5টাও যদি উনি করেন, যে 86টা তো বললো, আপনি 5টাই করেন, যে 5টা মেজর বাংলাদেশের সমস্যা, ফেসিবাদী সিস্টেম তৈরি করে, 2বারের বেশি প্রধানমন্ত্রী না, এগুলো যেটা আপনাকে দীর্ঘদিন ধরে রাখার যে মানসিকতা, সেটা দূর করার জন্য সংবিধানের যেটা সমস্যা সেটা। 2 নম্বর, যে পদ্ধতির মাধ্যমে ইলেকশন করবে সেটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ট্রানজিশনটা কিভাবে হবে, রাইট? এই পাওয়ার ট্রানজিশনের ইস্যুটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এন্ড তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নিয়োগটা কি হবে সেটা ক্লিয়ার করেন। আপনি মেজর বলতে কি বুঝাচ্ছেন? রাষ্ট্র যেগুলো জিনিসগুলো ক্ষতিগ্রস্ত করতে পারবে না যে কেউ আর কি। আচ্ছা, বিচার বিভাগটা স্বতন্ত্র পার্লামেন্ট থাকলে সুবিধা হয় একটা, আমার বিচারালয়, এইটা যদি একমত হয়েছি, তো এটা কিভাবে করবেন সেটা আপনি বল, জাতির সামনে ক্লিয়ারলি বলেন যে আমরা এটা এইভাবে সবাই মিলে করি, যদি একমত হয়ে যায় অধ্যাদেশিত হয়ে যাক। বাট জিনিসটা যখন কনস্টিটিউশনাল মেজর জিনিস আসে, তখন একটা কোনো না কোনো ওয়েতে এটা গণপরিষদে আসতে হয়, না হলে এটা সবাই ঐক্যমত, এটা কনস্টিটিউশনাল রিফর্ম কাউন্সিল ইতিহাসে অনেক, ইন্দোনেশিয়া হয়েছে, মানে অনেকগুলো দেশে উদাহরণ দিতে পারবো যেগুলোতে এইরকম জিনিস ঘটনা ঘটছে। এটা সমস্যা কি? বিএনপি যদি একমত হয় তাহলে চেঞ্জ করলে সমস্যাটা কি? আগে আর পরে পার্থক্যটা কি? সবাই মিলে একমত হয়েছি, তাহলে আগে করলে সমস্যা কি? আগে করলে কি আমি নিজে ধরা খেয়ে যাবো, নাকি পরে করলে কমিটমেন্ট দিলাম রাখবো না? এই জন্য আবার বলতেছে যে সংবিধানে যেটা আমরা জুলাই সনদ করতেছি এটাকে আমরা আইনি ভিত্তি দিব না, এটাকে জাস্ট কমিটমেন্ট স্টাইলে থাকবে। তো কমিটমেন্টে থাকলে লাভটা কি? 90 সালেও তো হয়েছে কমিটমেন্টে জোট হয়েছে, কমিটমেন্ট রক্ষা করবো, তার গ্যারান্টিটা কি? মানে আমি পাওয়ারে গেলে জুলাই সনদের আইনি ভিত্তিটা বলতে আসলে কি পরিষ্কার করবেন? এক্স্যাক্টলি, এটাকে সংবিধানে অ্যাটাচ করে রাখতে হবে যে আমরা সবাই মিলে বলছি এরপরে নতুন বাংলাদেশ। কারণ বিএনপি তো বলছে যে জুলাই সনদটা সংবিধানে তফসিলভুক্ত হবে। তফসিলভুক্ত একটা হচ্ছে যে ক্লোজ দিয়ে রাখলাম যে এটা এই জায়গায় অ্যাপেন্ডিক্সে পাওয়া যাবে, আমার কথা বলছেন, একটা অ্যাপেন্ডিক্স আর একটা এটার ভিত্তিতে নতুন বাংলাদেশ। আপনি এত কিছু করার পর 54 বছর পর একটা নতুন সিস্টেমের মধ্যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা কেমন? ঘোষণাপত্রের সাথেই তো মিল রেখে এটা হবে, কারণ ঘোষণাপত্র তো আমরা মানুষটা হচ্ছে যে 71 হচ্ছে আমাদের 71-24 কন্টিনিউশন। আমার বুঝতে হবে যে আমরা বৈষম্যহীন একটা শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য স্টার্ট করেছি, সেটার একটা কন্টিনিউশন, একটা নেক্সট স্টেজ আসছে। এখন কন্ট্রাডিকশন রাখা তো দরকার নেই আমাদের ভিতরে, ওইটাকে এস্টাবলিশ করার জন্য রিইনফোর্স করা হলো, নতুন একটা অধ্যায় সূচনা হলো। তো সবাই মিলে নতুন একটা সিস্টেমে আসবো না আমরা। স্বাধীনতার ঘোষণাপত্রটা কি আমাদের সংবিধানের পার্ট, না সেটাও তফসিলভুক্ত? সেটা ওইভাবে করে এর সঙ্গে পাঠ করে নেই, ওটাও বাংলাদেশ লাস্ট টাইম মনে হয় অ্যাড করা হয়েছে, আগে কখনো ছিল না, অ্যাপেন্ডিক্সই ছিল বেসিক্যালি। ওইটার ভিত্তিতেও যদি বাংলাদেশটা হতো তাহলে এরকম হতো না, তাহলে যে মুজিববাদী সংবিধান হতো না, তাহলে 3টা যদি হতো, মানবিক মর্যাদা, সাম্য, ইনসাফ, এইটার ভিত্তিতেও যদি রাষ্ট্রটা চলতো তাও তো হইতো। এটা যদি ফান্ডামেন্টাল পিলার হইতো রাষ্ট্রের, যে এটার ভিত্তিতে রাষ্ট্র চলবে, তাও তো হইতো। সো দিস ইজ আওয়ার ক্লেম যে এইগুলো অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল বানায় রাষ্ট্রে, কিন্তু এটা না বানায় আপনি আরেকটা জিনিস, একটা পার্টির একটা জিনিস সিস্টেম, আইডিওলজিক্যালি এটা একটা বাঙালি ন্যাশনালিজম, যেটা হচ্ছে মুজিববাদের একটা জিনিস কনস্টিটিউশন। তো সেটাকে আপনি রাখার জন্য পুরো বিএনপির ভাইরা উঠে পড়ে লেগে গেছে। আমাদের জিয়াউর রহমান আদর্শের সাথে এটা কন্ট্রাডিক্ট করে আমার কাছে যেটা মনে হয়। তো সেটা যদি আপনার, আমার খুব ইন্টারেস্টিং একটা বিষয় একটু জানার আগ্রহ আপনার কাছে, যে মুজিববাদ বলতে আসলে আপনারা কি বোঝেন? মুজিববাদ বলতে কি আসলে কোনো কিছু এক্সিস্ট করে? এক্স্যাক্টলি, আপনি গুগল করলে মুজিববাদ, মুজিবিজম বইই তো আছে ভাই অনেকগুলা। আমি তো বাংলাদেশ ন্যাশনালিজমের উপর, কারণ আওয়ামী লীগের আমলে কিন্তু এই শব্দটা আসলে কোনো সমালোচকের মুখেও আমরা আসলে শুনিনি, মুজিববাদ। স্থাপকদের মুখেও শুনিনি। না, একদম ক্লিয়ারলি আপনি এখন ইউটিউব আপনি গুগল করলে আপনি পেয়ে যাবেন মুজিবিজম কি ছিল। উনি নিজে বলছে আমার মুজিব 4 দফা, বাঙালি ন্যাশনালিজম, সেকুলারিজম, সমাজতন্ত্র, অর্থ, তারপরে হচ্ছে গণতন্ত্র, এইগুলো তার ডেফিনিশন, এবং এটা অনুযায়ী চলে। এবং এটা 1972 সালে ফেব্রুয়ারিতে উনি দিয়েছেন, তারপরে কনস্টিটিউশন আছে, এবং কনস্টিটিউশন হুবাহু, এবং উনি 72 সালে 15 ফেব্রুয়ারি যে দিয়েছেন সেটাই হুবাহু পরবর্তীতে কোথায় চলে আসে, আমাদের কনস্টিটিউশন ওইটা ফ্রেমওয়ার্ক হয়ে আসছে। কিন্তু এখন এটাকে মানুষ কখনো কোনোভাবে গ্রহণ করতে পারতেছে না। তা বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাংলা জাতীয়তার মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে তো নাকি? তো সেই জায়গাটা জিয়াউর রহমানের নতুনত্বটা কোন জায়গায় ছিল? বাংলাদেশি মুসলমানদের আইডেন্টিটি ধরে জিওগ্রাফিক্যাল একটা আমাদের পলিটিক্স ছিল, সেটাকে আমরা বলি বাংলাদেশি ন্যাশনালিজম। আর বাঙালি বললে এপার বাংলা ওপার বাংলা একই জিনিস, 1000 বছরের কালচার। সিস্টেমেটিক্যালি একটা ন্যারেটিভ ডেভেলপ করা হয় যেটা আমাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে অ্যাটাচমেন্ট যায় না। কেন কন্ট্রাডিকশন বাংলাদেশে আপনাকে স্বীকার করতে? বাংলাদেশের মানুষের সাথে মুসলমান, এটার সাথে তো একটা কন্ট্রাডিকশন আছে। বাঙালিকে আর্টিফিশিয়ালি আমি বাঙালি মুসলমান এটা আমি বলি, আমি ইথনিক্যালি বাঙালি এবং আমার ধর্মীয় ভাই মুসলিম, এইটার ভিতরে আমি কন্ট্রাডিকশন রাখতে চাই না। দ্যাট ইজ দ্য প্রবলেম। বাংলাদেশের হোল অ্যাটমসফিয়ার যারা
ন্যারেটিভ ডেভেলপ করা হয় এই দুইটাকে কন্ট্রাডিকশন বানানোর জন্য, এবং রাজনীতিতে এই জিনিসটা উৎপাদন করা হয়, এবং আদর্শিকভাবে যত বিভাজন দেখবেন ওনার সাথে ওনার মূলত এই ন্যারেটিভগত বিরোধিতাই মূলত রাজনীতিতে আসে। সুতরাং কার পক্ষে গেলে আমার সুবিধা হবে আমার ন্যারেটিভ রক্ষা করার জন্য, যদি বিএনপির পক্ষে গেলে আমার ন্যারেটিভ রক্ষা হয়। এখন আপনি সব বাম যতগুলো দেখবেন সবাই এখন দেখবেন বিএনপির ঘাড়ে, কারণ এখন তুলনামূলকভাবে দুইটা দল আছে, বা একটা ডান ব্লক হয়ে গেছে, একটা বাম ব্লক হয়ে গেছে, বা একটা বিএনপি ব্লক হয়ে গেছে। মধ্যমপন্থী রাজনীতিটা আসলে নাই, যেটা এনসিপি করার চেষ্টা করতেছে আমরা, যে মধ্যম তারা সবাইকে মিলে রাখার জন্য। তো এই জায়গাটা বাংলাদেশে আসলে এনসিপি মধ্যমপন্থা নিচ্ছে কিনা সেটা আসলে আজকে যে সময় আছে তাতে জানতে পারবো না। আমি একটু শরীফ ভাই আপনার কাছে জানতে চাই, নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটাই তো আসলে সব দলই চায়, বিএনপি চায়, এনসিপি চায়, জামাত চায়, কিন্তু এইটার প্রয়োগটা নিয়ে যে এখন অস্থিরতা রয়েছে সেটার জন্য কি নির্বাচন আসলে বাধাগ্রস্ত হবে, বা আমরা কি একটা খুব খারাপ সময়ের দিকে যাচ্ছি? আচ্ছা, প্রথমত আপনি তাকে একটা প্রশ্ন করতে যে থেমে গেছেন যে ওনারা আসলে কোন দিকে। উনি বাংলাদেশের সব বামকে দুই ভাগে ভাগ করেছেন এবং বামদেরকে বিএনপির দিকে তাড়িয়ে দিয়েছেন। তো ওনারা তো একটা দল, তো ওনারা জামাতের দিকে, কিন্তু এটা ওনারা স্বীকার করেন না। ঠিক আছে, আপনারা যদি দুই ভাগ করেন, রাজনীতির দুই ভাগ হয়ে গেছে, সব বামরা বিএনপির দিকে, তাহলে ওনারা তো একটা দল। না না, এই অর্থে না, এরকম না ভাই। বাংলাদেশপন্থী রাজনীতিতে আমি বলছি সুবিধার ক্ষেত্রে তারা আদর্শিকভাবে যেটা সাপোর্ট করে, বাঙালি ন্যাশনালিজমে যেটা সাপোর্ট করে। আপনি যেটা আমি শেষ করি আপনার সাথে কথা বলি না। জি জি, এই কতগুলো যেহেতু আসেন, কতগুলো নর্মস মেনটেন করবেন টক শোতে, এই একটা জায়গা। সেকেন্ড জায়গাটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের এখানে নির্বাচন দরকার, সংস্কার দরকার, বিচারও দরকার। আপনার বাড়িতে যদি জলোচ্ছ্বাস হয়, আপনি পানির নামে যাওয়ার পর প্রথম কি কাজটা করবেন? যে ঘরটা আপনি থাকেন সেই ঘরটা পরিষ্কার করবেন, তারপরে কাছারি ঘর, তারপরে পুকুর পাড়, তারপরে গোয়াল ঘর। আপনার প্রথম কাজটা, বাংলাদেশের গত 15 বছরের চ্যালেঞ্জের জায়গাটা কি ছিল? শেখ হাসিনার সাথে মানুষের বিরোধের জায়গাটা কি ছিল? জমি জমা ধান পাট নিয়ে না, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আপনি ভোটাধিকারটা ফেরত দিবেন, এবং ভোটাধিকারটা ফেরত দেওয়ার জন্য আপনার কতগুলো জায়গায় আপনার সংস্কার করা লাগবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলেছেন যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হবেন সেই পয়েন্টগুলোতেই আপনারা এক জায়গায় আসেন। এর বাইরে আপনারা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনী ম্যানিফেস্টো দেন। আপনি সব কিছু ভোটের আগে করে নিতে চাচ্ছেন কেন? আমাদের যে রাজনৈতিক দলগুলো, আমরা তো এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আমার এখনো মনে আছে, যে নির্বাচন হলে আমরা 300 আসন পাবো। তো 300 আসনের আত্মবিশ্বাসটা যেহেতু আছে, আপনি সংবিধানে এই জায়গাগুলোতে পরিবর্তন করতে পারবেন, সুযোগটা আছে। তো আপনি ভোটের আগে, আপনি বাংলাদেশের একজন নাগরিক, ভোটার, এই যে সরকার যে দলগুলোর সাথে বৈঠক করে, আপনি এর কোনো দলের সাথে যুক্ত আমার ধারণা যে নাই। তার মানে হলো যে দলগুলো বৈঠকে বসছে তার বাইরে একটা বিপুল সংখ্যক মানুষ আছে যে মানুষগুলো এই দলগুলোর সঙ্গে নাই, অর্থাৎ এই মানুষের রিপ্রেজেন্ট এই দলগুলো করে না। এই রাজনৈতিক দলের অরাজনৈতিক ব্যক্তি আছে না, রাজনীতি করে না এই ধরনের মানুষ আছে না, তো তাদের তো কতগুলো মতামত আছে। আপনি ভোটের কাছে যান, আপনি একই সাথে 3টা কাজ করেন, নির্বাচনের দিকেও আগান, সংস্কারও করতে থাকেন, বিচারের কাজটাও করতে থাকেন। শেখ হাসিনা কি বলতো? উন্নয়ন চাও না ভোট চাও? আমি সেই কথাই এখন শুনছি যে আগে সংস্কার চাও না ভোট চাও। তাহলে শেখ হাসিনার ওই যে বক্তব্য, আপনার ভিন্ন মোড়কে ওই একই কৌশল, আগে একটাকে থামিয়ে রাখতে হবে, তারপর আরেকটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি নির্বাচনের পথে আপনার সমস্ত এজেন্ডাগুলো, পৃথিবীতে এটা কোথাও হয় না যে সব কাজগুলো আপনাকে করে নিয়ে তাহলে আপনার বিশ্বাস নেই। গণ অভ্যুত্থান যাদের সাথে করলেন তাদের কেউ আপনি বিশ্বাস করছেন না যে ভোটের পরে তারা এই কাজগুলো করবে। তো এই ধরনের একটা অবিশ্বাসের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এই 1 বছরের মধ্যে আপনি যার সাথে হাত ধরে মিছিলে নামলেন, আহত অবস্থায় যে কাঁধে তুলে নিল, আপনাদের মধ্যে এমন কি হলো যে 1 বছর পরে আমি কেউ বিশ্বাস করতে পারছি না যে ক্ষমতায় যাওয়ার পরে তাহলে আমি সমস্ত দোষ হাসিনাকে দিলাম, হাসিনাকে আমি ফাঁসি দিলাম। কিন্তু আমরা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম, আমরা কেউ বিশ্বাস করছি না এবং ধরে নিচ্ছি যে ক্ষমতায় যাওয়ার পর ও আমার কথা শুনবে না। এই অবিশ্বাসের জায়গাটাকে আপনি অনেক বড় করে দেখছেন। আমার সময় একেবারেই শেষ। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।